বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণা ঘিরে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা বিকেলে সেখানে এসে জড়ো হন। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন। এ নিয়ে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। ইতিবাচক প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকবে, কিন্তু কেউ পিছিয়ে পড়বে। ইতিবাচক প্রতিযোগিতা বাংলাদেশকে এগিয়ে নেবে। এখন মানে দেখুন না, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ইতিবাচক প্রতিযোগিতায় এটা কোনো বিশৃঙ্খলা না, আমরা নিজেরাই জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম, আছি। তারা বলছে মাত্র 20টা পদ দেওয়া হয়েছে তাদেরকে। তারা বলছেন যে আমাদের সাথে কোনো সমন্বয় করা হয়নি, এককভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। দেখুন, এককভাবে কমিটি ঘোষণা করা হয়নি, অবশ্যই সমঝোতার ভিত্তিতে হয়েছে। আর যে প্রতিযোগিতা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে নতুন ছাত্র সংগঠনের প্রতি কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বা বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু একটা আগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন দল। ইতিমধ্যে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। ক্ষমতা ছেড়ে তার এমন রাজপথ বেছে নেয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আবার রয়েছে অনেকের মিশ্র প্রতিক্রিয়াও। এস এম আরিফের রিপোর্ট। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন দল। ইতিমধ্যে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। ক্ষমতা ছেড়ে তার এমন রাজপথ বেছে নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ। যে ক্ষমতা ছেড়ে দিয়ে সে একটা রাজনৈতিক দলে আসতেছে, ক্ষমতার মোহ তার ভিতরে নাই, সে জনগণের জন্য কিছু করতে চায়, এটাকে আমরা স্বাগত জানাই। ওনার জায়গা থেকে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বের হয়ে আসলেন, আমরা এই ধরনের কনস্ট্রাকটিভ রাজনীতি আমরা চাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন নাহিদ। 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দলটির। ছাত্রদের রাজনৈতিক দলের নাম কিংবা প্রতীক কি হতে পারে তা প্রকাশ করেনি সংশ্লিষ্টরা। তবে এই নতুন রাজনৈতিক শক্তি নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা অতীত ইতিহাসে অনেক কিছু দেখেছি, অনেকে অনেক দল করেছে, কিন্তু কমিটমেন্টের কারণে মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারেনি। এখন ওনারা যদি কমিটমেন্ট হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, মানুষের কাছে যায়, সত্যিকারই কাজ করার ইচ্ছা প্রয়াস করে, মানুষ কিন্তু ওনাদেরকে চাইবে। আমরা চাই নতুন দল আসুক, ওয়েলকাম, কিন্তু নতুন দল আসলে যে আগের চেয়ে ভালো হবে এরকম চিন্তাভাবনা এখন আমাদের মনে বাধা খাচ্ছে। যদিও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছাত্রদের প্রতি আস্থা রাখতে চায় সাধারণ মানুষ। প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সবসময় গণমানুষের জন্য কাজ করার আহ্বান তাদের। জ্ঞান এবং যে মেধা, সেটা সমন্বয়ে সমাজে একটা সুন্দর একটা মানে ক্ষমতার বন্টন এবং সব জায়গায় সমতা আনার জন্য কাজ করে যাবে। যেই নেতৃত্ব আসুক, দেশে আসলে শান্তি আসুক, দেশে শান্তি এসে মানুষজন শান্তিতে থাকুক। আমি একজন প্রবাসী, আমি এসে নির্দ্বিধায় যাতে রিক্সায় ঘুরতে পারি, আমি যাতে চুরি ছিনতাইয়ের ভয় না করি, এগুলো চাই। আসলে আমাদের সবাই প্রত্যাশা হলো এটাই যে দলকে ভালো না বেসে দেশকে ভালোবাসি। বিএনপি জামায়াতের মতো বড় দলের ভিড়ে ভোটের রাজনীতিতে তরুণ ছাত্রনেতাদের নতুন দল কতটা সুবিধা করতে পারে সেটি এখন দেখার বিষয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টদের পতনের পর দেশে শান্তি ফিরে আসার কথা থাকলেও জনগণের প্রত্যাশা সত্যিকারের অর্থে পূরণ হয়নি। পাড়া মহল্লায় সন্ত্রাসীদের লুটপাটের পাশাপাশি নানা ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যা কাম্য নয়। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা।
একটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। আগামী দিনে দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আর একবার যুব সমাজকে জেগে উঠতে হবে। সকালে পঞ্চগড়ে জামায়াত ইসলামের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত কোনো হুমকি ধামকি ভয় পায় না উল্লেখ করে বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াত ইসলামের জনসভা। এতে অংশ নিতে সকাল থেকেই জেলার 5 উপজেলা ও 3টি পৌরসভা থেকে নেতাকর্মীদের ঢল নামে সমাবেশের স্থলে। সকাল 9টায় জনসভায় উপস্থিত হন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাজ, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা জীবন শেষ করা মাত্রই চাকরির সুযোগ ও নারীরা মর্যাদা ও নিরাপত্তার সাথে সমাজের সব ক্ষেত্রে কাজ করতে পারার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। 2022 সালের 28 সেপ্টেম্বর ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড় সফরে এসেছিলেন। সে সময় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত 71 জনের পরিবারকে সহায়তা এবং সমবেদনা জানান তিনি। এরপর 2024 সালের 16 এপ্রিল আবার এসেছিলেন পরিবারগুলোর খোঁজ খবর নিতে। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামীকাল রাজধানীর সংসদ ভবনের এলডি হলের মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বর্ধিত সভা। বর্ধিত সভার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ দল এবং সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন নেতারা। প্রায় 4000 নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির বর্ধিত সভার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে এই আয়োজন। স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অংশ নেবেন ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, নির্বাহী অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা উপজেলার শীর্ষ নেতারা। আমাদের একদম নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, বিগত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সব মিলে প্রায় 4000 নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। দীর্ঘ 28 বছর পরে এ ধরনের আয়োজনে অংশ নিতে এসেছেন প্রবাসী নেতারাও। আগামীতে জনরায়ের মাধ্যমেই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা সবার। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সবসময় বলেছেন যে আমরা জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের মনের অবস্থা বুঝতে হবে এবং জনগণের চাহিদা পূরণ করতে হবে। তা আমরা চাবো যে এই বর্ধিত সভার মাধ্যমে সেই বক্তব্যটা আরও স্পষ্ট এবং জোরালো হয়। আমরা চাই মুক্ত সংস্কৃতি, যাতে যে সংস্কৃতি দেশের এবং দেশের মানুষের কল্যাণে আসবে, যেটা আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, যে বাংলাদেশের ইমেজকে বড় করবে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে একটি নতুন
ক্লিন ইমেজ দিয়ে প্রতিষ্ঠিত করে দেবে। প্রায় 4000 অংশগ্রহণকারীদের নিয়ে সকাল 9টা থেকে শুরু হওয়া বর্ধিত সভার উদ্বোধনী পর্ব শেষ হবে দুপুর নাগাদ। এরপর দ্বিতীয় পর্ব হবে রুদ্ধদ্বার। আলোচনা হবে দলীয় অভ্যন্তরীণ বিষয়ে। বিশ্বাস করব আমাদের তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি। তো তারা আসবেন, তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব। আমরা রাজনৈতিক অবস্থা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এগুলোকে সামনে নিয়ে, এবং আপনারা জানেন যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আপনার আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবে। আর এসব আলোচনায় সার্বক্ষণিক ভার্চুয়াল মাধ্যমে যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলে আগামীকালকের যে বর্ধিত সভা তা সফলভাবে শেষ হবে। তবে সেই বর্ধিত সভায় সশরীরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সশরীরে উপস্থিত না থাকার যে শূন্যতা তা কিন্তু রয়েই যাবে নেতাদের মনে। মাহবুব সৈকত, মাই টিভি, এলইডি হল ময়দান, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনা সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের 1 নম্বর গেটে 5 ঘন্টার বেশি সময় ধরে বসে আছেন আন্দোলনকারীরা। তারা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান ছাড়া হবে না। বেলা 11:45 দিকে মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বসে পড়েন তারা। দাবি আদায়ে দিচ্ছেন বিভিন্ন স্লোগান। একই সঙ্গে উত্থাপিত দাবির ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ না থাকায় উষ্মা প্রকাশ করেন তারা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন তারা। আলোচনায় মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার উপর আলোকপাত করা হয়। প্রধান উপদেষ্টা প্লান্ট নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের সময়মতো সমাপ্তির উপর জোর দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভগ্ন অর্থনীতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটা যে কোনো সময় ফল করত বলেও জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডিজিএফবি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, সাউথ এশিয়া ইলেকট্রিসিটি গ্রিড করার চেষ্টা করছে সরকার। রিয়াকশন চাচ্ছিলেন স্যামসাং সহ পুরো বড় বড় ইনভেস্টরদেরকে কোরিয়ান ইপিজেটে আনতে। উনি যখন দেখলেন যে তার এই কি জন্য কোরিয়ান ইপিজেটে ইনভেস্টমেন্ট মানে ল্যান্ডের ইস্যুটা সেটেল হয় নাই, করে নাই, ইচ্ছা করে নাই, যাতে তাকে ওই চিটাংয়ের কিছু কিছু এই পতিত স্বৈরাচারের যারা ক্লোজ যারা ছিল বিজনেস, তারা চায় না যে সেই কাজগুলো করুক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনায় এটি প্রথম। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। আদালতে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী 4টি গ্রাউন্ডে বক্তব্য উপস্থাপন করেন। বলেন, আপিল বিভাগ পূর্বে আজহারের সাজা বহাল রেখে যে রায় দিয়েছেন সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। যেভাবে আন্তর্জাতিক আইন বাদ দেওয়া হয়েছে তা আপত্তিকর। এছাড়াও মামলার সাক্ষ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও জানান আইনজীবী। সবকিছু শুনে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। আদালত লিভ টু আপিলের অনুমতি দিয়ে আগামী 22 এপ্রিল আপিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আসামিকে 2 সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলছেন আপিল বিভাগ। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। এটিএম আজহারুল ইসলাম 2012 সালের গ্রেপ্তার হবার সময়ে জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আইন হাতে তুলে না নেয়ার অনুরোধ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত ভোররাতে অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিকের অসন্তোষ ছিল, এখন আর সেই অসন্তোষ নেই, এটা কাটিয়ে ওঠা হয়েছে। আশুলিয়া, সাভার, ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আজ ভোর থেকেই শিক্ষার্থীদের বেশিরভাগ হল ছেড়েছেন। হল ছাড়ার নির্দেশনা দেবার পর গতকাল রাতে ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সাথে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। ফলে নিরাপত্তার স্বার্থেই হল ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।